সুপ্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা কেমন আছো? আজকে আমাদের যে ক্লাসটা, সেই ক্লাসটা তোমাদের ফিজিক্স সেকেন্ড পার্টের আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা, এইটার উপরে আমরা পরপর 3টা আমাদের লেকচার হয়ে গেছে। এবং আজকে আমি তোমাদের বলছিলাম যে পরবর্তী ক্লাসে সৃজনশীল প্র্যাকটিস করাবো। তাই আজকে আমি কয়েকটা সৃজনশীল প্র্যাকটিস করাবো। আর তোমরা তো বুঝতেই পারতেছো, যখন আমাদের একটা চ্যাপ্টার শেষ হয়ে যায়, আমরা যথারীতি কী করি, সেই চ্যাপ্টারের সবগুলা ফর্মুলা আমরা কী করি, আমরা সব কিছু দেখায় দিই। তাহলে বোর্ডে খেয়াল করো যে আজকের ক্লাসটা হচ্ছে আজকের যে ক্লাসটা হচ্ছে চ্যাপ্টার 8, ঠিক আছে? চ্যাপ্টার 8-এর যে ক্লাসটা, সেটা হলো পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র, সৃজনশীল প্রশ্নের সমাধান। তাহলে আমরা এখন এই চ্যাপ্টারটার সবগুলা ম্যাথ আগের নিয়মেই সবগুলা ফর্মুলা আমি তোমাদের দিয়ে দিচ্ছি, যেটা তোমরা বারবারই বলছো যে এই যে ফর্মুলাগুলা তোমাদের খুব উপকারে লাগে। দেখো E=mc², হ্যাঁ, আমরা m-m0 এটা c², এখানে ইটা হইল আমাদের শক্তি। খেয়াল করো, ইটা হইল শক্তি, m0 হইল স্থির অবস্থায় ভর, স্থির অবস্থায় ভর, m0 হইল স্থির অবস্থায় ভর। তারপরে দেখো c হইল আলোর বেগ, 3 × 10⁸ মিটার/সেকেন্ড। 2 নম্বর হইল কাল দীর্ঘায়ন, কাল দীর্ঘায়ন। তাহলে কাল দীর্ঘায়নে আমাদের কি হবে? দেখো t = কত, t0 √1 - v²/c²। t0 হইল স্থির অবস্থায় সময়, স্থির অবস্থায় সময়। t0 হইল স্থির অবস্থায় সময়, tটা হচ্ছে গতিশীল অবস্থায় সময়, tটা হচ্ছে গতিশীল অবস্থায় সময়। বিটা হচ্ছে আমাদের বেগ, সিটা হচ্ছে আলোর বেগ, সি হচ্ছে আমাদের আলোর বেগ। খেয়াল করো যে 2টা ফর্মুলা দিলাম, এগুলা তোমরা তাড়াতাড়ি লিখতে পারবা। আইনস্টাইনের ভরক্রিয়া সমীকরণ, কাল দীর্ঘায়ন। কেমন? আমি মুছে ফেললাম একটা একটা করে, যেহেতু আমাদের জায়গার অভাব। তারপরে আমরা যাচ্ছি কোথায়? দৈর্ঘ্য সংকোচন। তাহলে 3 নাম্বার হচ্ছে আমাদের দৈর্ঘ্য সংকোচন, দৈর্ঘ্য সংকোচন, দৈর্ঘ্য সংকোচন। কেমন? দৈর্ঘ্য সংকোচনে আমাদের কি? L = L0 √1 - v²/c²। L0 কি? L0 হইলে স্থির অবস্থায় দৈর্ঘ্য, স্থির অবস্থায় দৈর্ঘ্য। এলটা হচ্ছে কি? গতিশীল অবস্থায় দৈর্ঘ্য, এলটা হচ্ছে গতিশীল অবস্থায় দৈর্ঘ্য, এলটা হচ্ছে গতিশীল অবস্থায় দৈর্ঘ্য। কেমন? এলটা হচ্ছে গতিশীল অবস্থায় দৈর্ঘ্য। বিটা হইল তোমার বেগ, বিটা হইল তোমার বেগ। আর সিটা হইল কত? সি হইল তোমার আলোর বেগ, সি হচ্ছে তোমার আলোর বেগ। এটা হচ্ছে আমাদের কি? দৈর্ঘ্য সংকোচনের ফর্মুলা, তাই না? L = L0 √1 - v²/c²। এখানে এলটা কি আমাদের? এলটা হইল আমাদের গতিশীল অবস্থায় দৈর্ঘ্য, L0 হচ্ছে আমাদের স্থির অবস্থায় দৈর্ঘ্য। তারপরে আসো, আমরা এখানেই লিখি 4 নাম্বারটা, এখানেই লিখি ভরের আপেক্ষিকতা, ভরের আপেক্ষিকতা। কেমন? ভরের আপেক্ষিকতা, ভরের আপেক্ষিকতা m = m0 √1 - v²/c²।
এখানে এম নট হইল কি স্থির অবস্থায় ভর, স্থির অবস্থায় ভর, ঠিক আছে। এমটা হচ্ছে তোমার গতিশীল অবস্থায় ভর, গতিশীল অবস্থায় ভর। বিটা হইল বেগ, বিটা হইল বেগ। সি হইল কত? সি হইল আলোর বেগ, সি হইল আলোর বেগ, ঠিক আছে। সি হচ্ছে আমাদের আলোর বেগ। তাহলে খেয়াল করো, আমরা এইটা হইল দৈর্ঘ্য সংকোচন, তারপরে হচ্ছে কি আমাদের ভরের আপেক্ষিকতার ফর্মুলাটাও আমরা লিখলাম। এর আগে লিখছি আইনস্টাইনের সমীকরণ, সেটাও তোমরা শুনছো, কেমন। আমরা এখন এইটা মুছে ফেললাম, এইটা মোছার পরে আমাদের আসতেছে কি দৈর্ঘ্য গেল, ভর গেল। এবার আসো আমাদের কার্যাপেক্ষক, হ্যাঁ, ডব্লিউ নট ইকুয়াল টু কত? এইচ এফ নট। ডব্লিউ নটটা হচ্ছে কি আমাদের কার্যাপেক্ষক, ডব্লিউ নট হচ্ছে কার্যাপেক্ষক। এফ নট, এফ নট হলো সূচন কম্পাঙ্ক, এফ নট হইল সূচন, এফ নট হইল সূচন কম্পাঙ্ক, এফ নট হলো সূচন কম্পাঙ্ক। তারপর এককটা কি? একক হইল হার্জ। 2 নম্বর হইল কত? ডব্লিউ নট ইকুয়াল টু কত? এইচ সি বাই ল্যামডা নট। ল্যামডা নট হইল সূচন তরঙ্গ দৈর্ঘ্য, সূচন তরঙ্গ দৈর্ঘ্য, সূচন তরঙ্গ দৈর্ঘ্য, ঠিক আছে। তারপরে আসো 6 নাম্বার ই, ইকুয়াল টু আমাদের এইচ এফ। এফটা হইল আমাদের কম্পাঙ্ক, এফটা হচ্ছে আমাদের কম্পাঙ্ক। আর এইচটা কি? প্লাঙ্কের ধ্রুবক, এইচটা হচ্ছে আমাদের প্লাঙ্কের ধ্রুবক, এইচটা হচ্ছে আমাদের প্লাঙ্কের ধ্রুবক। 6.64 ইন্টু 10⁻³ জুল সেকেন্ড। তোমরা নিশ্চয়ই বুঝতে পারতেছো যে আমাদের এই যে ডব্লিউ নটের আমি তোমাদের ম্যাথ করাইছিলাম, মনে আছে? সূচন কম্পাঙ্কের অঙ্ক করাইছিলাম, তারপর কার্যাপেক্ষকের ম্যাথ করাইছি, এনার্জির ম্যাথ করাইছি। কোত্থেকে আসছে? এরপর আমরা ফটো তড়িৎ ক্রিয়া সমীকরণও দেখাইছি, কেমন। তাহলে এই জায়গায় আমরা দেখাই, এখানে একটু মুছে ফেললাম, মুছে ফেলার পরে এখানে আমরা দেখাই 7 নাম্বার ইকুয়েশনটা। 7 নাম্বার ই ইকুয়াল টু ডব্লিউ নট প্লাস ই কে। অনেক সময় সর্বোচ্চ বেগ বের করতে বলে, তাহলে ই কে ইকুয়াল টু কত? ই মাইনাস ডব্লিউ নট হাফ এম ভি স্কোয়ার ইকুয়াল টু ই মাইনাস ডব্লিউ নট। এখানে এমটা কি? ইলেকট্রনের ভর, এমটা হইল ইলেকট্রনের ভর, এমটা কি? ইলেকট্রনের ভর। তারপর হইল কত? 9.1 ইন্টু 10⁻³ কেজি। তারপর হইল কি? ভি, ভিটা হইল সর্বাধিক বেগ, সর্বাধিক বেগ, বিটা হচ্ছে সর্বাধিক বেগ। ইটা হইল শক্তি, ইটা হইল শক্তি। ডব্লিউ নট কার্যাপেক্ষক, ডব্লিউ নট হইল কার্যাপেক্ষক, কেমন। তাহলে দেখো তারপরে খেয়াল করো, আমরা ইচ্ছা করলে এইখানে আইনস্টাইনের ফর্মুলাটা এইভাবে দেখাইতে পারি। এইচ এফ ইকুয়াল টু এইচ এফ নট প্লাস হাফ এম ভি স্কোয়ার। তাইলে কত হইল তোমার? এইচ সি বাই ল্যামডা ইকুয়াল টু কত? এইচ সি বাই ল্যামডা নট প্লাস হাফ এম ভি স্কোয়ার। এইটা আমরা এইভাবেও আমরা এক্সপ্রেস করতে পারি, অর্থাৎ যেইভাবেই তোমার সুবিধা সেইভাবেই তুমি অঙ্কগুলো করতে পারবা। এই ফর্মুলাগুলো আমি তোমাদের দেখায় দিছিলাম, ঠিক আছে। তারপরে আসো ডি ব্রগলি ফর্মুলাটাও এখানে আছে। 10 নাম্বার পি ইকুয়াল টু ই বাই সি, পি ইকুয়াল টু হইল আমাদের ই বাই সি। ই ইকুয়াল টু আবার আগের নিয়মে লিখতে পারো এইচ এফ বাই সি, কেমন। তারপরে আবার তুমি এইটাও বানাইতে পারো এফ বাই সি, এফ বাই সি এর পরিবর্তে কি লিখতে পারো? সি ইকুয়াল টু কত? এফ ল্যামডা। তাইলে কত হইল তোমার? সি বাই এফ ইকুয়াল টু কত? ল্যামডা। তাইলে এইখানে কত হইল তোমার? এফ বাই সি ইকুয়াল টু কত? 1 বাই ল্যামডা। এই পিটা হচ্ছে কি তোমার ভর বেগ, পিটা হচ্ছে তোমার ভর বেগ। এটা দিয়েও তোমার ম্যাথ আসতে পারে, হ্যাঁ। তাহলে আমরা দেখাইলাম কত?
পি আরও কয়েকটা ফর্মুলাও আমরা দেখায় পেলাম। আবার পি ইকুয়াল টু এমভি, পি ইকুয়াল টু আমাদের এমভি, পি ইকুয়াল টু কি এমভি, সেটাও আমরা এখানে লিখতে পারি। তারপরে আসো আমাদের এখানে আবার লিখতে পারি যে পি ইকুয়াল টু এমবি হলে, পি ইকুয়াল টু এমবি হলে আমরা লিখতে পারি এমভি ইকুয়াল টু কত এইচ এফ বাই সি। তাইলে কত হইল এমভি সি ইকুয়াল টু কত এইচ এফ, এফ ইকুয়াল টু কত এমভি সি বাই এইচ। হ্যাঁ, এমভি সি বাই এইচ, এইটাও আমাদের একটা ফর্মুলা, এইটাও আমাদের একটা ফর্মুলা। ঠিক আছে, এরপরে আসো আমাদের কম্পটন ক্রিয়া। এরপরে আমাদের কি কম্পটন ক্রিয়ার ফর্মুলাটা খেয়াল করো। হ্যাঁ, কম্পটন ক্রিয়া ল্যামডা প্রাইম মাইনাস ল্যামডা ইকুয়াল টু এইচ বাই এম নট সি 1 মাইনাস কস পাই। কেমন? ল্যামডা প্রাইমটা তো জানোই, ল্যামডা প্রাইমটা কি বিক্ষিপ্ত ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য। কেমন? খেয়াল করো, আমরা ল্যামডা প্রাইম মাইনাস ল্যামডা ইকুয়াল টু কত এইচ বাই এম নট সি 1 মাইনাস কস ফাই। ল্যামডা প্রাইমটা কি বিক্ষিপ্ত এক্সরের তরঙ্গ দৈর্ঘ্য, বিক্ষিপ্ত এক্সরের তরঙ্গ দৈর্ঘ্য। খেয়াল করো, ল্যামডাটা হচ্ছে আপতিত এক্সরের তরঙ্গ দৈর্ঘ্য। তারপরে খেয়াল করো এম নটটা হইল স্থির অবস্থায় ভর, আর এমটা হচ্ছে তোমার গতিশীল অবস্থায় ভর। এখানে আমরা একটা জিনিস এভাবেও লিখি, এটাকে বলি কম্পটন তরঙ্গ দৈর্ঘ্য। অনেক সময় এভাবেও আসে কম্পটন তরঙ্গ দৈর্ঘ্য। হ্যাঁ, যখন দেখো এইচ বাই এম নট সি ইকুয়াল টু হইল ল্যামডা সি, এটা হইল তোমার কম্পটন তরঙ্গ দৈর্ঘ্য, কম্পটন তরঙ্গ দৈর্ঘ্য, কম্পটন তরঙ্গ দৈর্ঘ্য। তাইলে কত হইল তোমার, এটাকে আমরা এইভাবে লিখতে পারি ল্যামডা ইকুয়াল টু কত ল্যামডা সি 1 মাইনাস কস ফাই। তাইলে দেখো এইটাও আমাদের হইল আরেকটা ফর্মুলা। ঠিক আছে, এইভাবেও আমরা এই অঙ্কটাকে এইভাবেও ডিরাইভ করে অঙ্কটা করতে পারি। নিশ্চয়ই তোমরা সূত্রগুলো ম্যাক্সিমামই তুলে ফেলছো। এরপরে আসো হাইজেনবার্গ প্রিন্সিপাল। হাইজেনবার্গ এটা আমি মুছে ফেললাম। কেমন? এরপরে আসো আমাদের ডেল এক্স ইন্টু ডেল পি। হ্যাঁ, হাইজেনবার্গ নীতি, হাইজেনবার্গ অনিশ্চয়তা সূত্র, অনিশ্চয়তার সূত্র। হাইজেনবার্গের অনিশ্চয়তার সূত্র কি ডেল এক্স ডেল পি ইকুয়াল টু এইচ কাট বাই টোয়াইস পাই। এইটাও আমাদের হইল আরেকটা ফর্মুলা। ডেল এক্স সরণের পরিবর্তন, ডেল এক্স সরণের পরিবর্তন, ডেল পি হলো ভরবেগের পরিবর্তন, হ্যাঁ, ভরবেগের পরিবর্তন। তারপরে এইচ কাট হইলে এইচ বাই টোয়াইস পাই। কেমন? এইচ কাট হইলে এইচ বাই টোয়াইস পাই। ঠিক আছে, এইচ কাট হইলে এইচ বাই টোয়াইস পাই। তাহলে এইটাই হচ্ছে আমাদের মূল ফর্মুলাগুলো। সুপ্রিয় ছাত্রছাত্রীরা দেখো, আমরা একটা উদ্দীপক নিলাম, যে উদ্দীপকটা মানে প্রশ্নই আমার একটা পুরা বোর্ড চলে গেছে। খেয়াল করছো? প্রশ্নেই আমার একটা বোর্ড চলে গেছে। উদ্দীপকটা একটু ইন্টারেস্টিংও বটে এবং একটু সামান্য বুদ্ধিরও ব্যাপার স্যাপার আছে, যার কারণে আমি এই উদ্দীপকটাই বেছে নিলাম। কি বলা আছে? ধরো 370 আলোকবর্ষ দূরে, খেয়াল করো, ধরো 370 আলোকবর্ষ দূরে অবস্থিত প্রাণীর বসবাস উপযোগী একটি গ্রহের সন্ধান পেয়ে নাসার বিজ্ঞানীরা 50 বছর বয়সী একটি কাসিমকে এত বেগে নভোযানে করে ওই গ্রহের উদ্দেশ্যে পাঠায়। ক্লিয়ার? কি বলছে খেয়াল করছো? বলছে কি যে 370 আলোকবর্ষ দূরে, তার মানে কি দেওয়া আছে তোমার?
দূরত্ব দেওয়া আছে, ডিস্টেন্স দেওয়া আছে 370 আলোকবর্ষ দূরে। তাহলে এখন তোমাকে আগে জানতে হবে যে 1 আলোকবর্ষ সমান কত। সাপোজ তুমি তোমার কলেজ থেকে যদি ঢাকায় আসো, এই যে দূরত্বটা, এই রকম একটা দূরত্বের কথা বলছে, দূরত্বের কথাটা স্পষ্ট করে বলে নাই, বলছে 370 আলোকবর্ষ দূরে। এই যে বললাম যে একটা ইন্টারেস্টিং সিকিউ, খেয়াল করে এখানে 1 আলোকবর্ষ সমান 9.4 × 10⁻15 মিটার। এটা আমরা তোমাকে দিয়ে দিছি, সাধারণত এটা দেওয়াও হয় না, এটা আমাদের জানাও দরকার। তো 1 আলোকবর্ষ সমান কত? 9.4 × 10⁻15 মিটার। তাইলে এখানে দেখো 370-এ যদি আমি এটা দিয়ে গুণ করি, তাইলে আমি ওই যে গ্রহটা আর ওই যে মানে ইয়াটা আছে, কাসিমটা যেখানে আছে, তার মধ্যকার ডিস্টেন্সটা আমি পেয়ে গেলাম। আমার কথা ক্লিয়ার? এরপরে শোনো কি বলা আছে। নাসার বিজ্ঞানী 50 বছর বয়সী একটি কাসিমকে, কাকে পাঠাইছে? কাসিমকে পাঠাইছে। সাধারণত নাসায় যে গবেষণাগুলো হয়, প্রথমে তো তোমরা জানোই যে কুকুর পাঠানো হয়েছে, তারপরে এভাবে অর্থাৎ মানুষের যাতে প্রাণহানি না হয় এরকম চিন্তা ভাবনাই প্রথমে করা হয়। তাহলে কত বেগে পাঠাইছে? 0.7 সি। এখানে একটু খেয়াল করো, 0.7 সি। তার মানে কি? সি হইল আলোর বেগ, ওইটার সাথে 0.7 গুণ হবে। বেগে নভোযানে করে ওই গ্রহের উদ্দেশ্যে পাঠায়। কোন গ্রহে? যে গ্রহে প্রাণীর অস্তিত্ব তারা চিন্তা করছে। কাসিমের ভর 30 কেজি। যেই কাসিমটাকে তোমার পাঠানো হয়েছে তার ভর হইল 30 কেজি। তার গড় আয়ু কত? তার গড় আয়ু হইল 450 বছর। আমরা জানি কাসিম অনেক বছর বাঁচে, এই কাসিমের গড় আয়ু হইল 450 বছর। তার মানে কিছু একটা এখানে বুঝতে পারছো যে কাসিমের যেহেতু গড় আয়ুটা তোমাকে দিয়ে দিছে, তার মানে তুমি ভূমি থেকে বা পৃষ্ঠ থেকে যদি ওই গ্রহে তুমি কাসিমকে পাঠাও, তাহলে তোমার কতটুকু সময় লাগতে পারে, ওই সময় ওখানে গিয়ে সে পৌঁছতে কত সময় লাগবে, সেই সময়ে কাসিমের বয়সটা বাড়বে কি কমবে, এইরকম একটা ধারণা আছে। T=T0√1-b²/c²। তারপরে খেয়াল করো, হ্যাঁ, গড়াইটা দেওয়া আছে। চলন্ত অবস্থায় কাসিমের শক্তি কত? চলন্ত অবস্থায় কাসিম যে গিরগির করে হাঁটতেছে সেটা না, চাই এই যে কাসিম যে এখানে যে গতিশীল অবস্থায় যাবে, সেই নভোযানের শক্তি কত? কাসিমের জীবন্ত অবস্থায় খেয়াল করো আরেকটা জিনিস, হয়তো দেখা যাচ্ছে না, হ্যাঁ দেখা যাচ্ছে, কাসিমটি জীবিত অবস্থায় ওই গ্রহে পৌঁছাবে কি না, কাসিমটি জীবিত অবস্থায় ওই গ্রহে পৌঁছাবে কি না, এটাই হচ্ছে আমাদের মূল প্রশ্ন। কেমন? তাহলে এটা যদি আমাদের মূল প্রশ্ন হয়, যেহেতু আমাকে বোর্ডটা মুছতে হবে, আমি তোমাদের কিছু কিছু জিনিস আগে একটু শেয়ার করি। সেটা হলো কী কী শেয়ার করব। আমরা যখন বোর্ড মুছবো তখন এই জিনিসগুলো তো তোমরা পাবা না, তোমাদের খাতায় এটাকে লিখে রাখো। তাইলে একটা হইলো 370 আলোকবর্ষ দূরে, তাহলে আমি আগে দূরত্ব বের করতে হবে। কেমনি বের করব? যে 1 আলোকবর্ষ সমান এত মিটার, 370 আলোকবর্ষ সমান কত মিটার। তাহলে দেখো আমার বেগ দেওয়া আছে 0.7 সি, আমরা জানি S=VT। তাহলে ওখান থেকে আমি সময়টা বের করতে পারবো, যেহেতু আমার স্মরণ আছে, বেগ আছে, তা এখন আমি টাইম বের করা কোনো ব্যাপার না। খেয়াল করো এরপরে হচ্ছে কি, যে কাসিমের ভর দেওয়া আছে, কাসিমের ভর এটা হলো স্থির অবস্থায় কাসিমের ভর m0। তারপরে খেয়াল করো কাসিমের গড় আয়ু দেওয়া আছে, তার মানে এটা তার গড় আয়ু T0। তাইলে এই জিনিসগুলো আমার আছে, যার কারণে এখন আমরা এটা মুছে ফেলতেছি। ঠিক আছে, আমরা এখন মুছলাম, তোমরা এটাকে একটু তুলে নাও বা স্ক্রিনশট দিয়ে নাও। হ্যাঁ, যে প্রশ্নটা হলো কি, চলন্ত অবস্থায় কাসিমের শক্তি কত। নেক্সট প্রশ্ন হলো কাসিমটি জীবিত অবস্থায় ওই গ্রহে পৌঁছাবে কি, কাসিমটি জীবিত অবস্থায় ওই গ্রহে পৌঁছাবে কি। সুপ্রিয় ছাত্রছাত্রীরা, তাহলে আমরা স্টার্ট করতেছি। আমি অলরেডি তোমাদের কিছু কিছু ভিউ তো দিয়েই দিছি, যে তোমাকে আমার প্রশ্নে বলছি কি চলন্ত অবস্থায় কাসিমের শক্তি কত। তাইলে আমরা আগে লিখি চলন্ত অবস্থায় কাসিমের শক্তি। চলন্ত অবস্থায় কাসিমের শক্তি, চলন্ত অবস্থায় কাসিমের শক্তি কত। ঠিক আছে, চলন্ত অবস্থায় কাসিমের শক্তি কত। তাহলে দেখো চলন্ত অবস্থায় কাসিমের শক্তি কত। তাহলে আমাদের শক্তি কত, আমাদের এখানে কি দেওয়া আছে সেটা আগে আমরা খেয়াল করি। আমাদের দেওয়া আছেটা কি, কেমন, সেটা হলো আমাদের দেওয়া আছে স্থির অবস্থায় কাসিমের ভর দেওয়া আছে, কিন্তু ভরটা দেওয়া আছে স্থির অবস্থায়। খেয়াল করছো প্রশ্ন,
ভরটা দেওয়া আছে স্থির অবস্থায়, তারপরে দেখো বেগটা দেওয়া আছে, তাহলে তুমি এখন লেখো স্থির অবস্থায় ভর, স্থির অবস্থায়, স্থির অবস্থায় ভর এম নট ইকুয়াল টু 30 কেজি, আর ভি দেওয়া আছে 0.7 সি, কেমন, এত মিটার পার সেকেন্ড। তাইলে আমরা আগে লিখি, আমরা জানি, আমরা কি জানি, আমরা জানি ই ইকুয়াল টু কত, এম সি স্কোয়ার, এটা হলো আমাদের শক্তি। এখন এই এম তো নাই, তোমার কাছে আছে এম নট, তোমাদের আমি সূত্র লিখে দিছি ভরের আপেক্ষিকতার, কি সূত্র, এম ইকুয়াল টু এম নট রুট 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। তাহলে আমরা সেখানে যাব, সেখানে গিয়ে এম এর মানটা বের করে নিয়ে আসব। তাহলে দেখো আমরা জানি, আবার আমরা জানি এম ইকুয়াল টু এম নট রুট 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। তাহলে কত হইল, এম নট হইল 30 রুট 1 মাইনাস 0.7 সি বাই সি হোল স্কোয়ার। তাহলে এইখান থেকে আমরা যে মানটা পাইলাম, সিসি যদি কাটাকাটি যায় তাহলে তুমি এম এর মানটা কত পাচ্ছ, 42 কেজি। এটা আমি বের করে রাখছি 42 কেজি। তাহলে এখন দেখো এক নংয়ে তুমি মান বসাও, এক নংয়ে এম এর মান বসিয়ে, এক নংয়ে এম এর মান, তাহলে কত হইলো, ই ইকুয়াল টু কত, ই ইকুয়াল টু 42 ইন্টু কত, সি এর মান 3 ইন্টু 10⁸ হোল স্কোয়ার। তাহলে তুমি কিসের মান পেয়ে গেলা, কিসের মান, তোমাকে বলছে কি চলন্ত অবস্থায় কি, প্রশ্ন হচ্ছে কি চলন্ত অবস্থায় কাসিমের শক্তি নির্ণয় করো, আসো শক্তি। তাহলে ই ইকুয়াল টু কত, এম সি স্কোয়ার। তাহলে দেখো এখানে এম এর মান, এমটা হলো কি গতিশীল অবস্থায় ভর, এমটা কি গতিশীল অবস্থায় ভর। তাইলে তুমি এটা তোমার কাছে নাই, তোমার কাছে আছে কি স্থির অবস্থায় ভর, যেই জিনিসটা পরীক্ষা হলে অনেকেই ভুল করছিল। তোমার কাছে আছে কি স্থির অবস্থায় ভর, তো যার কারণে তুমি ফর্মুলা অ্যাড করছো, তোমার ভি এর মান দেওয়া আছে 0.7 সি, এই সি আমরা কেটে ফেললাম। এখানে ইচ্ছা করলে তুমি সি এর মান বসাইতে পারতা, এই সি কেটে দাও, তাইলে তোমার কাজটা আরও ইজি হয়ে গেল। তাইলে আমি এখানে ক্যালকুলেশন করে রাখছি, কত হইল 42 কেজি। এই 42টা কি গতিশীল অবস্থায় ভর, 42টা কি গতিশীল অবস্থায় ভর। এই এম এর মানটা আমি এক নংয়ে বসায় দিলাম। ওকে, তাইলে খেয়াল করো আমরা কি পেয়ে গেলাম, ই এর মানটা, টোটাল মানটা আমরা কত পাচ্ছি, তাহলে টোটাল ই এর মান হচ্ছে আমাদের 3.78 ইন্টু 3.78 ইন্টু 10⁻15, হ্যাঁ 10⁻18, হ্যাঁ 8 10⁻18, ঠিক আছে, এত জুল। এখানে ক্যালকুলেশনটা তোমরা একটু নিজেরাও করে নিতে পারবা, 10⁻18 জুল। তাহলে অলরেডি আমরা কয়ের আনসারটা পেয়ে গেলাম, বুঝছো সবাই, আমরা অলরেডি কয়ের আনসারটা পেয়ে গেলাম যে 42, এই মানটা হয়তো দেখা যাচ্ছে না, একটু উপর থেকে উঠায় দিচ্ছি, এটা হচ্ছে আমাদের 42, হ্যাঁ এটা হইলো আমাদের 42 কেজি, ঠিক আছে। তাহলে খেয়াল করো, তাহলে আমরা ক পেয়ে গেলাম। এবার আমরা মুছে ফেললাম, সবাই কি বুঝতে পারছো, ইনশাল্লাহ অঙ্কটা সবাই বুঝতে পারছো, তাই তো। তাহলে অঙ্কটা আমরা বুঝলাম, অঙ্কটা তোমরা এইটা গেল। এরপরে আমরা আসছি খতে। ক্ষয় আমাদের কি বলছে, ক্ষয় চাইছে কি আমাদের, খেয়াল করো, ক্ষয়ে চাইছে যে কাসিমটি জীবিত অবস্থায় ওই গ্রহে পৌঁছাতে সক্ষম হবে কি না। কাসিমের বয়সটা কত সেটা তোমার তো আগে জানতে হবে, কাসিম বাঁচতে পারে কত। কাসিম সাধারণত এখানে তোমার বলেই দিছে, তোমার এটা ধারণা করার নাই যে সাধারণত কাসিমের গড় আয়ু হইল 450 বছর। যেমন আমরা বাঙালি মানুষের গড় আয়ু এখন প্রায় 70 বছর। এই গড় আয়ু 70 বছর এই না যে তুমি 70 বছর আগে আর যাইতে পারবা না, 70 বছর পরেও যাইতে পারবা, অর্থাৎ অ্যাভারেজ একটা তার এইজ। তাইলে এখানে খেয়াল করো, কাসিমের গড় আয়ু হইল আমাদের 450 বছর। এখন আমরা দুইটা জিনিস আগে বের করব। আগে হইলো আমাদের গড় আয়ু বের করতে হইলে আমাদের টাইম ডাইলিউশন, কাল দীর্ঘায়নের যে ফর্মুলাটা, টি ইকুয়াল টু টি নট রুট 1 মাইনাস
বি স্কোয়ার বাই সি স্কোয়ার। এই ফর্মুলাটা আমরা ব্যবহার করব। তো এইখান থেকে আমরা বের করব কি, তার স্থির অবস্থায় বরটা স্থির অবস্থায় সময় আর গতিশীল অবস্থায় সময়। তাই আগে আমরা এই দূরত্বটা সময় গতিশীল অবস্থার টাইমটা আগে বের করে নেই। আমাদের কি দেওয়া আছে, আমাদের দেওয়া আছে, আমরা জানি 1 আলোকবর্ষ, এটা আমাদের প্রশ্নে দেওয়া আছে। 1 আলোকবর্ষ সমান 1 আলোকবর্ষ সমান কত? 1 আলোকবর্ষ সমান 9.46 ইন্টু 10⁻15 মিটার। তাহলে তোমার বলছে 370 আলোকবর্ষ। আলোকবর্ষ সমান 9.46 ইন্টু 370 ইন্টু 10⁻15 মিটার। তাহলে এই ক্যালকুলেশনটা করে তুমি কত পাইছো? মানটা আমি বসায় দেই, 3.5 ইন্টু 10⁻18, 3.5 ইন্টু 10⁻18 মিটার। তার আবার আমরা জানি এস ইকুয়াল টু কত? ভিটি। তাহলে টি ইকুয়াল টু কত? এস বাই ভি। তাহলে এস এর মানটা বসাও। এস এর মানটা কত তোমার? 3.5 ইন্টু 10⁻18। আর ভি এর মান কত দেওয়া আছে? 7c। তাহলে 0.7c এর ভ্যালুটা বসাও, 3 ইন্টু 10⁻8। তাহলে 3.5 ইন্টু 10⁻18। তাহলে এইখানে তুমি টি এর মানটা কত পাচ্ছ? টি এর মানটা বসায় দেই, 5.28, 1.67 ইন্টু 10⁻10 সেকেন্ড। এখানে একটা জিনিস সুপ্রিয় ছাত্রছাত্রীরা, এখানে একটা জিনিস খেয়াল করো, আমি পাইলাম কত? 1.67 ইন্টু 10⁻10 সেকেন্ড। তুমি কিন্তু সব কিছু ইয়ারে ব্যবস্থা করতেছো। আগের 1 আলোকবর্ষ সমান এত মিটার, তারপরে কাসিমের বয়স গড় আয়ু 450 বছর, যার কারণে এই সেকেন্ডটাকে তুমি বছরে কনভার্ট করবা। সেকেন্ডটাকে বছরে কনভার্ট করতে হলে তোমাকে কি করতে হবে? আমরা জানি, এটা আমরা অনেকে একটু ভুল করি। 1 বছর 1 দিন সমান কত সেকেন্ড? 86,400 সেকেন্ড একদিন। তাহলে কত দিনে 1 বছর? 365 দিন। খুব ইজি, তোমাকে বারবার এত কিছু করতে হবে না। তাহলে তুমি এটাকে ভাগ দাও, 1.67 ইন্টু 10⁻10, তারপর এলো কত তোমার? 86,400 ইন্টু 365। তাহলে তুমি টোটালটা কত পাচ্ছ? তুমি তো পাচ্ছ 528.5 এত ইয়ার। ক্লিয়ার? তাইলে তুমি তুমি টাইমটা পেয়ে গেলা, যে তোমার ওই যে গ্রহে কাসিম পৌঁছাতে যে সময়টা লাগবে সেই সময়টা তুমি পেয়ে গেলা কত? 5 to 8 বছর। তাহলে 5 to 8 বছর। সবাই নিশ্চয়ই অঙ্কটা বুঝতে পারছো? অঙ্কটা তোলো, কারণ আমাকে তো মুছতে হবে। একটা ইন্টারেস্টিং ম্যাথ ছিল, এই ম্যাথটা বোর্ডেরই ম্যাথ। এখন বোঝো যে কতটা মানে সূক্ষ্ম ব্রেইনের না হইলে তুমি অঙ্কটা পরীক্ষা হলে অ্যাটেন্ড করাটা কষ্টকর হয়ে যায়। তাইলে খেয়াল করো, আমি টি এর মান পেয়ে গেলাম, কেমন? টি এর মানটা পেয়ে গেলাম। এখন টি এর মানটা যেহেতু আমি পেয়ে গেছি, এখন আমরা কি জানি? আবার আমরা জানি টি ইকুয়াল টু টি নট রুট 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। তাহলে টি নট ইকুয়াল টু কত? টি ইন্টু রুট 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। এই মাত্র টি এর মান বের করলাম কত? 400, এই মাত্র বের করলাম 528। 5 to 8.5 রুট 1 মাইনাস পয়েন্ট সি বাই সি হোল স্কোয়ার ইকুয়াল টু কত? ইকুয়াল টু হইল 377, 377.42 এত বছর। ঠিক আছে? তাহলে কাসিমের বর্তমান বয়স কত? কাসিমের বর্তমান বয়স কত? কাসিমের বয়সটা কত আমাদের? ওই গ্রহে পৌঁছাতে কাসিমের বয়স,
ওই গ্রহে পৌঁছাতে ওই গ্রহে পৌঁছাতে ওই গ্রহে পৌঁছাতে কাসিমের বয়স কত? কাসিমের তো আগেই বয়স কত ছিল? আগেই তো ছিল তোমার 50 বছর, তাই না? এখন হচ্ছে কত? 377.42 বছর। তাইলে কত? এখানে আমাদের ক্যালকুলেশনে কত আসছে? এখানে ক্যালকুলেশনে আসছে 527.42